নাসির মঞ্জিলের পরিবেশ টানটান। আহান নুসরাত আর ইরহামের ভিডিও করছে। সামনে কিচেন কাউন্টারে বসে সেসব লক্ষ্য করছে ইসরাত আর মোমো। গত এক সপ্তাহ যাবৎ মোমো সৈয়দ বাড়িতে ছিল। হয়তো তিন মামা মিলে আটক করেছেন, তাই আসতে পারছিল না। আজ রাস্তায় বের হয়ে পা টেনে টেনে হাঁটতে দেখে আহান আর ইরহাম মিলে আক্রমণ বলে মোমোর উপর ঝাঁপিয়ে পড়েছিল। অতপর টেনে নিয়ে এসেছে নাসির মঞ্জিলে। ইসরাত আর মোমোকে কিচেন কাউন্টারে বসিয়ে রেখেছি নুসরাত। রান্নার পর দুজনে টেস্ট করে জানাবে কী রকম হয়েছে তাদের রান্না। তাই দুজনে পা দুলিয়ে দুলিয়ে দেখছে নুসরাত আর ইরহামের কাণ্ড। হাতে বড়সড় একটা পপকর্নের বোল। দুজনে টপাস টপাস করে মুখে ঢোকাচ্ছে আর দেখছে। নুসরাত আর ইরহামের কাণ্ডের থেকে ক্যামেরাম্যানের কাণ্ড দেখতে ইসরাতের বেশি মজা লাগছে। চোখে কালো চশমা লাগিয়েছে, হাতে মোবাইল। একবার এইদিকে মোবাইল ঘোরাচ্ছে তো একবার সেদিকে। ইসরাতের কাছে আহানকে ব্যাঙের বাচ্চার মতো মনে হলো, যে জন্মগ্রহণ করেই খুশিতে গদগদ করে লাফাচ্ছে। আজ নাজমিন বেগম বাড়িতে নেই, গিয়েছেন বোন নাজু বেগমের বাড়িতে। তাই কিচেন দখল করেছে এসে এই তিন বাদর। না হলে এদের কিচেনে ঢুকতে দেন না নাজমিন বেগম। যখনই ঢুকে কিছু না কিছু বিনিষ্ট করে বের হয়। আজ ইসরাত বসে আছে দেখার জন্য কি কি বিনিষ্ট করে বের হয় এই তিন নমুনা কিচেন থেকে। নুসরাতের কথা কানে যেতে নড়েচড়ে বসলো মোমো আর ইসরাত। নুসরাত বলছে, হ্যালো গাইস, আমি ছাপড়ি নীল জলহস্তি, আর এ হলো আমার ভাই ছাপড়ি টিকটকার প্রিন্সেস মাইমুন্নুল। আজ আমরা আমাদের মতো কিছু ছাপড়ি রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে। ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই ছাপড়ি রেসিপি। আপনাদের ঘরে যদি না থাকে তাহলে কোনো সমস্যা নাই, কারণ এসব জিনিস শুধু বড়লোকদের বাসায় থাকে, আপনাদের বাসায় থাকবে না। তো চলে যাই আমাদের রেসিপিতে। ইরহাম হাতে ফ্রাই প্যান নিয়ে নাম খুঁজে পেল না। নুসরাতের কাছে জানতে চেয়ে শুধাই, এটার নাম কি? জানি না, আম্মা ডিম ভাজি করে এতে। পরপর দুজনেই দুজনের দিকে তাকিয়ে নাম বানিয়ে নেয়। চিৎকার করে সমস্বরে বলে ওঠে, এটার নাম ডিম ভাজি করার বাসন। জানি এসব ইউনিক জিনিস আপনাদের বাসায় নেই, আপনারা তো পিওর ছোট লোক, আমরা আবার ধনী মানুষ। তো এই রান্না করতে আপনাদেরকে ফলো করতে হবে 4টা স্টেপ। প্রথম স্টেপ দেখাবে আমার ভাই প্রিন্সেস মইমুনুল। ইজ্জাত হেসে গড়াগড়ি খাচ্ছি মোমোর উপর। হাত দিয়ে ঠোঁট চেপে ধরে হাসছি মোমো। ইরহাম এর মধ্যে বলে উঠল, প্রথম স্টেপ, গ্যাসের চুলা সুইচ টিপে জ্বালিয়ে দিবেন। তারপর ডিম ভাজি করার বাসন বসিয়ে দিবেন। ঘরে যা আছে তা দিয়ে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তেজপাতা, এলাচ, গোলমরিচ টইলে রেখে দিবেন কতক্ষণ। যখন পটর পটর করে শব্দ হবে নামিয়ে নেবেন। দ্বিতীয় স্টেপ, ফ্রিজ এরকম শব্দ করে খুলবেন, তাহলে নিজেকে বড়লোক মনে হবে। ফ্রিজ থেকে টেনে বড় গোস্তের বাটি বের করবেন। ছোট বাটি বের করলে আপনি ছোট লোক মনে রাখবেন। বাটি নিয়ে গিয়ে সিঙ্গে ঢিল মেরে ভিজিয়ে রাখবেন। এতে করে প্লাস্টিকের বাটি ভেঙে গেলেও পরোয়া করবেন না। যদি না ভাঙতে পারেন আপনি ছোট লোক, আর ভাঙতে পারলে আপনি বড় লোক। তৃতীয় স্টেপ, গোস্ত পানিতে দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। আপনাদের ইচ্ছে না হলে ধোয়ার প্রয়োজন নেই, আমরা আবার না ধুয়ে খেতে পারি না, পরিষ্কার মানুষ তো। ধোয়া শেষে তুলে রেখে দেবেন। চতুর্থ স্টেপ, গোস্ত বড় একটা ডেকচি দেখে তার মধ্যে ভরে দিবেন। কাটাকাটির দরকার নেই, আমরা বড়লোকস মানুষ এসব কাটাকুটি করি না। আপনারা গরিব তাই করে নিন। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা চাইলে পরিমাণ মতো না দিলেও পারবেন। তারপর রসুন, আদা গুঁড়ো 8 চামচ, মরিচ 2 চামচ, লবণ 1 চামচ, আরও 8 চামচ, মাংস মশলা 1 চামচ, 5 ফোড়ন 1 চিমটি, বেঁধে রাখা গরম মশলা গুঁড়ো করে দিয়ে দিবেন গোস্তের মধ্যে। আপনারা যেই স্টাইলে আপনাদের স্বামীদের পাঁজরের হাড় গুঁড়ো করেছেন সেইভাবে। একটু বেশি তৈল দিয়ে বসিয়ে দিলাম আগুনে ডেকচি। আপনারা চাইলে আপনাদের দজ্জাল শাশুড়ির পেছনে এই আগুন লাগিয়ে দিতে পারেন, আমরা কিছু মনে করব না।
এরকম আরো খারাপ বুদ্ধি নিতে আমাদের সাথে থাকুন, আমাদের ফলো করুন, লাইক করুন, কমেন্ট করুন। নুসরাতের কথা বলা শেষ হতেই ইসরাত চোখ দিয়ে পেছনে ইশারা করলো। নুসরাত বুঝতে না পেরে ভুরু বাঁকালো। ইসরাত ঠোঁট চেপে শুধু পেছনে ইশারা করলো। ইসরাতের ইশারা অনুযায়ী নুসরাত বাঁ দিকে ঘুরতেই অগ্নিবর্ণ হয়ে দাঁড়িয়ে থাকা নাজমিন বেগমকে লক্ষ্য করলো। জিপ কেটে ইরহামকে হাত দিয়ে ধাক্কা দিতে দিতে বলে উঠল, ইরহাম রে, আজরাইল দরজার সামনে দাঁড়ানো, মনে হয় আজ আমাদের জান কবজ করে তবেই এই বাড়ি থেকে বের হবে। আজরাইল ভাগ। সুইটহার্ট, উপরে স্বাভাবিক থাকলেও দুজনের ভয়েই বুক কাঁপছে। আহান তখনও ভিডিও করতে ব্যস্ত। সে তার চশমাখানা নাকের ডগায় নামিয়ে ক্যামেরার লেন্স স্থির করেছে নাজমিন বেগমের লাল মুখের দিকে। এখান থেকে পালানোর কোনো চিন্তা নেই তার। খেলে দু একটা খাবে চড় থাপড়, তাতে কি? ভিডিওটা একবার করে নিতে পারলে আপু আর ভাইয়াকে ভাইরাল করে দিতে তার ন্যানো সেকেন্ড লাগবে না। মনে মনে শয়তানি হাসি দিয়ে অত্যন্ত মনোযোগী হলো মোবাইলের ভিডিওতে। নুসরাত আর ইরহাম কিচেনে দরজা দিয়ে দৌড় দেওয়ার পূর্বে নাজমিন বেগম নিজের পায়ে জারালো বিশিষ্ট জুতা খুলে হাতে নিলেন। কোনো কথা ছাড়াই সেটা দিয়ে ঝটপট হাতে নুসরাত আর ইরহামের পিঠে লাগালেন। শক্ত জুতোর বাড়ি পিঠে পড়তেই ব্যথায় দুজনেই চিৎকার করে উঠল। অতঃপর এক লাফে হাতের ফাঁক দিয়ে পালালো। আন তখনও ভিডিও করতে ব্যস্ত। এরপর টার্গেট যে সে ভুলেই বসেছে। ভিডিও করতে করতে বলে উঠল, মেজমা ইসমাইল। নাজমিন বেগমের রাগী চোখ তৎক্ষণাৎ ঘুরে গেল আহানের দিকে। রাগে হিসিস করতে করতে এসে নুসরাত আর ইরহামের রাগ ঝালেন বেচারার উপর। জুতোর বাড়ি পিঠে পড়তেই তীক্ষ্ণ ব্যথা হলো। আহানের ভিডিও তখনও বন্ধ হচ্ছে না। একদিকে নাজমিন বেগমের হাতে মার খাচ্ছে, সাথে চিৎকার করছে আম্মু, আব্বু, মেজমা, আপি বলে অন্যদিকে ভিডিও করছে। আহানের মতে যে কোনো মুহূর্তেই চলুক, ভিডিও করা বন্ধ করা যাবে না। ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। নাজমিন বেগমের হাতে ধুলোনি খেয়ে আহান অনেক কষ্টে পালালো। এত ব্যথা পেয়েছে, চোখে পানি, কিন্তু ঠোঁটে হাসি লেগে আছে। যেতে যেতে নাজমিন বেগমকে ফ্লাইং কিস ছুড়ে দিয়ে বলে উঠল, I love you, মেজমা। I love you so much. More than my mom. নাজমিন বেগম কিয়ৎকাল সেই দিকে তাকিয়ে মোমো আর ইসরাতের দিকে চোখ ঘুরালেন। ইসরাত দুহাত উপরে তুলে স্যারেন্ডার করার ভঙ্গিতে বলে উঠল, যা যা অগোছালো করেছে সব আমি পরিষ্কার করব। মেঝে থেকে শুরু করি সব। আজকের রান্না আমি করে দেব। তবু তোমার এই রোবটিক জুতো দিয়ে আমাকে পিটিও না প্লিজ। বাসন কোসন মুছে একদম ঝকঝকে করে রাখবো। নাজমিন বেগম কিছুক্ষণ চেয়ে থেকে বোরকা সামলে চলে গেলেন। ইসরাত পেছন থেকে শুধালো, তুমি তো আন্টির বাসায় গিয়েছিলে, তাহলে ফিরে আসলে কেন? গাড়ি নষ্ট হয়ে গেছে বাসার মোড়ে গিয়ে। আজ গাড়ি নষ্ট না হলে বাসায়ও আসতাম না, আর তোমাদের ভাই বোনের কীর্তিকলাপও দেখতাম না। অসভ্যের দল বাড়ি একা পেতে আমার কিচেনে এসে হামলা করেছে। নাজমিন বেগমের হাতে পিটুনি খেয়ে পরিবেশ ঠান্ডা হতে সোফায় এসে ধূপ করে বসল নুসরাত। রিমোট চেপে টিভি চালাতেই কানে আসলো ব্রেকিং নিউজ, আজকে তাজা খবর। কথাটা শেষ করার আগে রিমোট চেপে টিভি বন্ধ করে দিল নুসরাত। মিনমিন করে গালি দিল, তাজা খবর আমি শুনতে চাই না। আমার নিজের অবস্থা রোগা মানুষের মতো, তাহলে তাজা খবর শুনে আমার লাভ কি? আমি শুনবো না রোগা খবর। বিড়বিড় করে উঠে দাঁড়াতেই ইরহাম দৌড়ে এসে ড্রয়িং রুমে প্রবেশ করলো। হাতের মোবাইলখানা নুসরাতের সামনে তুলে ধরতেই নুসরাতের অক্ষিপটে ভাসল হেডলাইন, পাথরের আঘাতে এক যুবকের মৃত্যু, উপস্থিত জনতা নিশ্চুপ এমন আচরণে। হত্যাকাণ্ডের দুদিন পর ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। হত্যাকাণ্ড, ধর্ষণ, খুনাখুনি, ডাকাতি, এসব নিয়ে কি একটা সুস্থ স্বাভাবিক দেশ গড়ে তোলা সম্ভব? এতটুকু পরে নুসরাত কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর এক প্রকার ঠেলে মোবাইল দূরে সরিয়ে দিয়ে সোফায় বসতে বসতে ইরহামকে উদ্দেশ্য করে আওড়াই, শোন, আমার মনে হয় দেশের এই অবস্থা ভঙ্গুর শাসনের জন্য ক্ষমতায় একজন নিষ্ঠাবান ব্যক্তি বসা উচিত, যে দেশের কল্যাণের জন্য বসবে।
তো ডক্টর মোহাম্মদ ইউনুস খারাপ নাকি? আমি সেটা বলছি না, আমি বলছি শক্ত শাসনের কথা। সেদিন দেখলাম 8 বছরের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। যে ধর্ষণ করলো তাকেই শুধু শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু যারা জড়িত ছিল তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এখন তারা মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে। যদি সঠিক আইন প্রণয়নী বা না করতে পারে, তাহলে কিসের দেশ শাসন হবে? আইনের উচিত ছিল লোকগুলোকে সাধারণ জনগণের হাতে ছেড়ে দেওয়া, তারপর পাথর নিক্ষেপ করে হত্যা করা। আমাদের দেশে আইনই ঠিক নয়, তাহলে দেশে সঠিক বিচার হবে কিভাবে? এজন্য ক্ষমতায় সঠিক কাউকে বসানো উচিত, যার গর্জনে পুরো দেশের দুর্নীতিবাজ ভয় পাবে। কোনো ভুল কাজ করতে গেলে একবারের জায়গায় 10 বার ভাববে। নুসরাতের কথাই সহমত পোষণ করে মাথা দোলালো ইরহাম। জিজ্ঞেস করলো, তোর মতামতে এখন কাকে ক্ষমতায় বসানো উচিত? তুই মনে করিস না তোকে ক্ষমতায় বসাবো বলে আমি ভাবছি? দেখা যাবে জনগণ তোকে ধরে পিটাচ্ছে, আর আমাকে তুই ফোন দিয়ে বলছিস তোকে বাঁচাতে যেতে। ওসব আমার দ্বারা সম্ভব না। তোকে বসানোর চিন্তা নেই আমার। ক্ষমতায় বসে তুই আমাকে লাথি মারবি না, তার কি গ্যারান্টি? তুই নুসরাত ইরহামের মুখের উপর তর্জনী আঙ্গুল তুলে ক্রস কাটতে কাটতে বলে ওঠে, ক্ষমতা পাচ্ছিস না, ক্রস করে দিলাম তোকে। তাহলে কাকে বসাবি ক্ষমতায়? থেকে বসাবো ক্ষমতায়। তো বেনিফিট কি এখানে? আমি বসলে তুইও আমার সাথে ক্ষমতা পাবি, এটা নিশ্চিত থাক। কিন্তু ভাই, জীবনেও তোকে এসবের ধারের কাছে যেতে দিবে না। ইরহামের ঝটপট করা প্রশ্নে নুসরাতও ঝটপট উত্তর দিল। কথা মনে হয় ঠোঁটের ডগাই ছিল তাই। শোন, আমার প্রিয়সি বেহনা, ইশরাতকে প্রথমে আমি ক্ষমতায় বসাতে চাইছিলাম, কিন্তু বেচারি এত সুন্দর। পুরুষ মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে এসে এমন সুন্দরী নেত্রী দেখে ভোট দেওয়ার বদলে ফিটকে পড়ে থাকবে, তাই ও ক্যান্সেল। তোকেও বসাবো না। তুই গণধোলানি খেয়ে আমাকেই তোকে উদ্ধার করতে যেতে হবে, আর সেখানে আমি মার খাবো না, তার কি গ্যারান্টি? তাই তুই ক্যান্সেল। জাইন ভাইয়া সবার আগে ক্যান্সেল। ডাক্তার মানুষ জনগণের প্রতি বেশি দরদি হবেন, কঠিন সিদ্ধান্ত নিতে পারবেন না। তাই জামাই বউ দুইজনই ক্যান্সেল। আর কে থাকে? তুই? আমি বসতাম, কিন্তু আমার এত কাজ, কি বলবো। আমার বাপ সৈয়দ চয়েসের ব্র্যান্ড প্রমোশন করতে হবে, এরপর সৈয়দ চয়েসের মেকআপ আজকাল সেল ডাউন হচ্ছে, তাই বাজারে মার্কেট আপ করতে হবে। হাতের ব্রেসলেট গুলোরও এখনো প্রমোশন করা বাকি, তাই আমি ক্ষমতায় বসতে পারছি না। নিজাম শিকদার, হেলাল আহমদ, সুফি খাতুন, এদেরও তো টাইট দিতে হবে, তাই না? তাহলে আমি ক্ষমতায় বসলে এসব কে করবে? তাই আমি ক্ষমতায় বসবো না। আসল কথা বলিস না কেন? মানুষ বেশি কথা বললে তুই তাদের মাথা ফাটিয়ে দিবি, সেটা বল। তা না করে যুক্তিবিদ্যার আজব লজিক দিচ্ছিস কেন? ধর, নুসরাত কথা শেষ করার পূর্বেই ইরহাম তাকে জড়িয়ে ধরল। নুসরাত রাগী মুখে চিৎকার করে বলে উঠল, তোকে বলেছি ধরতে, তোকে আমি বলিনি আমাকে জড়িয়ে ধরতে, ছাগলের বাচ্চা। নুসরাতের চিৎকারে ইরহাম তাকে ছেড়ে দিয়ে নিষ্পাপ মুখে বলে ওঠে। তুই তো বললি ধর, তাই আমি জড়িয়ে ধরলাম। নুসরাতের মুখ দেখার মতো রাগী হলো, চোখ সরু সরু করে কপালে ভাঁজ ফেলল, বিরক্তির সহিত নাক ফুলিয়ে তাকালো। ইরহাম বুড়ো আর তর্জনী আঙ্গুল দিয়ে নুসরাতের চোখগুলোর ওপর আর নিচের চামড়া ধরে বড় করে দিতে দিতে বলল, আমার আব্বুর মতো চোখ দেখাবি না। একদম আমার বাপের খারাপ আচরণটা তুই টেনে নিয়ে আসছিস। ছাগলের 3 নম্বর বাচ্চার মতো তাকাস। তাহলে তুই ছাগলের 2 নাম্বার বাচ্চা, এটা বলতে চাচ্ছিস? ইরহাম উপনিষ মাথা নাড়িয়ে স্বীকারোক্তি দিল, সাথে বলল, আর আপি ছাগলের 1 নম্বর বাচ্চা। অতঃপর দুজনেই দুজনের পানি তাকিয়ে হেসে দিল। আচ্ছা ধরি আমি ক্ষমতার আসনে বসলাম। বসার পর কিছু ধান্দাবাজ মহিলারা এসে আমার কাছে বিচার দিল, জামাই নারী নির্যাতন করে। আমি নারীবাদী মহিলা উত্তেজিত হয়ে পুরুষদের ধরে কয়েক ঘা লাগিয়ে দিলাম। এর কয়েক মুহূর্ত পর নিউজ শিরোনাম, এ কি করলেন নেত্রী? নারী নির্যাতন করায় পুরুষ মানুষ নির্যাতন করে দিলেন। নেত্রীর হাতে এক অবলা পুরুষ অত্যাচারিত। দেশে কি কখনো সঠিক আইন প্রণয়ন হবে না? এই পুরুষ বিদ্বেষী নারীকে এক্ষুনি কারাগারে নিক্ষেপ করা হোক। এটা আমাদের পুরুষদের জোর আর্জি সরকারের নিকট। পরপরই আমি হজতে নিউজ হবে, পুরুষ অত্যাচারে কারাগারের 4 দেয়ালের পেছনে আটক
নারীবাদী নেত্রী, এই নেত্রীর শাস্তি হওয়া কি প্রয়োজন? ইসরাত এতক্ষণ পেছনে দাঁড়িয়ে নুসরাত আর ইরহামের কথা মনোযোগ সহকারে শুনছিল। নুসরাতের কথার উত্তর হিসাবে বলে ওঠে, আগামী দেশকে ন্যায়পরায়ণ করতে এই নেত্রীকে এক্ষুনি মৃত্যুদণ্ড দেওয়া হোক। ইরহাম আর নুসরাত হা হা করে হেসে উঠল। নুসরাত নিজেও ঠোঁট চেপে হাসল, অতঃপর উঠে দাঁড়িয়ে বলে উঠল, আমি আসছি। কোথাও যাওয়া হচ্ছে শুনি? ক্ষমতায় বসানোর জন্য নেত্রীকে খবর দিতে। নুসরাত হেলে দুলে বের হয়ে গেল বাড়ি থেকে। সোজা হেঁটে গিয়ে সৈয়দ বাড়ির সামনে দাঁড়ালো, ফটোকে ঝুলালো, সিসি ক্যামেরার দিকে গোল গোল করে চোখে কিছুক্ষণ চেয়ে থেকে হাত কাট করে চোখের কাছে রেখে হাসলো। ওড়না মাথায় টেনে সাদা ফ্রেমে চশমা ঠেলে ঠিক করলো, ইন্টারকম বাটন চেপে কানে ধরলো। সামান্যক্ষণ অতিবাহিত হতেই শক্ত কণ্ঠ কানে আসলো, সৈয়দ আরশ হেলাল স্পিকিং। সৈয়দা নুসরাত নাসির। তোর নাম আমি জানি, পুরো বলে আমাকে মনে করিয়ে দিতে হবে না। বল, কি বলবি? সামান্য কথা আছে আপনার সাথে। সামান্য কেন? বেশি নয় কেন? আচ্ছা, বেশি কথা আছে, আসুন। কোথায় আসবো? আমার কোলে আসুন। আমি ছোট মানুষের কোলে উঠি না। নুসরাত দাঁতে দাঁত চাপলো। মুহূর্তের মধ্যে শ্যামলা মুখ ঘেমে গিয়ে কালো হয়ে গেল। হাতের তালু দিয়ে মুখ মুছে নিতেই আরশ নিজস্ব কাঠখোট্টা গলায় বলে উঠল, ভেতরে আয়। কথাটা শেষ হতেই দরজা খুলে গেল গট করে। নুসরাত ওখান থেকে নড়ল না, ঠাই দাঁড়িয়ে রইল। আরশ হাতের মোবাইলের দিকে চোখ রেখে শুধালো, আসছিস না কেন? ভেতরে আসবো না, আপনি বাইরে আসুন। আমি আসলে কোলে করে নিয়ে যাব ভেতরে। আমাকে কোলে করে নিয়ে যাওয়ার সাধ্যি আছে আপনার? আপনি কি দেখতে যাচ্ছেন? আমার কতটুকু সাধ্য আছে মিসেস নুসরাত নাসির? নুসরাত কথা না বলে দেওয়ালের মধ্যে টেলিফোন আটকে দিল। ফোন রাখার মধ্যে বড় বড় পা ফেলে সেখান থেকে এসে উপস্থিত হলো আরশ। পকেটে হাত ঢুকিয়ে টান টান হয়ে দাঁড়ালো নুসরাতের সামনে। চোখে নুসরাতের মতোই সাদা ফ্রেমের চশমা। আরশ ভুরু বাঁকিয়ে নুসরাতের থুতনি দু আঙ্গুলের সাহায্যে চেপে ধরল। শক্ত চোখ কপাল থেকে শুরু করে চোখ ঘুরে নাকে এসে স্থির হলো। নাকের মধ্যে নোজ রিংটাই কতক্ষণ চোখ বুলিয়ে চোখ সরালো। মৃদু স্বরে বলে উঠল, তোর নোজ রিংটা বিশ্রী লাগে। তাহলে আরো বেশি করে পরবো। আরশ হাসলো। সে তো এইটা করতে চেয়েছে, হোক উল্টো পথে, মেনে নিয়েছে, এইটা বেশ। এবার নুসরাত কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে নড়ে চড়ে উঠল। আরশের গায়ের সাথে গা লাগিয়ে দাঁড়ালো সামান্য। ঠোঁটে মেয়েকে হাসি ঝুলিয়ে বলে উঠল, আরশ ভাই, কি? আপনাকে দেখে মনে হচ্ছে কেউ ধরে উত্তম মাধ্যম দিয়েছে। আরশ কথা বলল না। নুসরাত ঈষৎ হাসি ঝুলিয়ে আর একটু আরশের পাশ ঘেঁষে দাঁড়ালো। চুরির মতো মিনমিন করে আবারও ডাকলো, আরশ ভাই। কি? ছাগলের মতো ম্যামা করছিস কেন? আরশ ভাই, আমি একটা রাসায়নিক বিক্রিয়া মাত্রই করেছি, করে দেখলাম ওই যে দূরে থাকা ছাগল আর আপনার মধ্যে অনেক মিল। আরশ ভেতরে ভেতরে ফুস করে উঠল, কিন্তু উপরে কাম অ্যান্ড কম্পোস্ট দেখানোর চেষ্টা করে শুধালো, কিভাবে? আমি আপনাকে রাসায়নিক বিক্রিয়াটা বোঝাই ভালো করি। শুনুন, দেখুন, আপনার ঘন কালো ভ্রু, ওই ছাগলটারও ঘন কালো ভ্রু। আপনার মুখটা ওভাল, কিন্তু কিছুটা কেমন জানি। ওই ছাগলটারও মুখ ত্রিকোণ আকৃতির, কিন্তু কেমন জানি। আপনি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি? আর শক্ত ভঙ্গিমায় মাথা নাড়ল। তারপর গিবার সামান্য বাঁকিয়ে নুসরাতের কানে কাছে মুখ এনে হিসিয়ে বলে উঠল, হ্যাঁ, বুঝতে পারছি। আর কি কি মিল পেলি? এই দেখুন, আপনি কথা বলেন ফিসফিস করে, আমি শুনি। আপনি ম্যামা করছেন। আপনার খাড়া সরু নাক, ছাগলেরও তেমন। আপনার কলার বন আছে, ছাগলেরও আছে। আপনি ঘাস পাতা খান, ছাগলও খায়। কতটা মিল আপনাদের মধ্যে। আমি ছাগল হলে তুই ছাগলের পত্নী, এবার ঠিক আছে? জি, ঠিক বলেছেন। আপনি শেষ পর্যন্ত মানলেন তো আপনি ছাগল, সেটাই অনেক বেশি। আরশের কথা না ঘাটিয়ে নুসরাত আবারও মনোযোগী হলো নিজের কথাই। আবারও নড়ে চড়ে দাঁড়িয়ে চশমা নাকের ডগা থেকে উপরে তুলল, অতঃপর বলল,
যা বলতে এসেছিলাম ভুলেই গেছি। আরুষ বুড়ো সামান্য বাঁকালো, কপাল কুঞ্চিত হয়ে আছে আসার পর থেকে। নুসরাত আরুষের কপালের বলিরেখা মেটানোর জন্য পায়ের আঙ্গুলে ভর দিয়ে দাঁড়ালো। বিরক্তি দিতে যশসূচক উচ্চারণ করে বলে উঠল, কপাল আগে পলিশ করুন। কি বিশ্রীভাবে ছাগলের ন্যায় তাকিয়ে আছেন। আরুষ কপাল কুঞ্চিত করেই তাকিয়ে রইল। নুসরাত ব্যর্থ হয়ে প্রস্তাব দিল, এবারের আসন্ন নির্বাচনে আপনি কেন যোগ দিচ্ছেন না? আরুষের কপালের বলিরেখা গাঢ় হলো। নুসরাত বলে উঠল, আপনি চাইলেই নির্বাচন লড়তে পারেন। আমার অনেক বড় বড় মানুষের সাথে পরিচয় আছে। তো মানে কি, আপনি নির্বাচন লড়তে চাইলে বলুন, আমি আপনার ভোটের ব্যবস্থা করে দিব। ইরহাম জাল ভোট দুটো দেবে, ইশরাত দেবে দুটো, আমিও দিব দুটো। তো 1 লাখ টাকা দিন, আপনার নির্বাচন নিয়ে একটা পোস্ট দিব আমার পেজে। তো আরে ভাই, তখন থেকে তো লাগিয়ে আছে। মানুষের ভাষার কথা বলুন। আমি হোমোসেফিয়ানদের ভাষা বুঝি না। কি বলছিলে আবার বল। নুসরাত নাক ফুলিয়ে ফুস করে শ্বাস ফেলল। মৃদু আওয়াজে উচ্চারণ করলো, নির্বাচন লড়বেন? আরুষ কথা বলল না। নুসরাতকে উদ্দেশ্য করে বলে উঠল, একটা গান বল নির্বাচন নিয়ে, দেখি ইচ্ছা জাগে নাকি নির্বাচনে যোগ দেয়া। আরুষ না চাইতেই হাসি আয়ত্ত করলো ঠোঁটে। তাই হাসি ঢাকতে এক হাতে কপাল চেপে ধরে কিয়ৎকাল ঘষল। হাসি কোনো রকম দন্তপাটির আড়ালে ঢেকে গম্ভীর আওয়াজে বলে উঠল, নির্বাচন আমি কোন দুঃখে লড়তে যাব? আরুষ ভাই, শুধু ভাবুন। কি ভাববো? আপনি বলতে দেবেন আমায়? আরুষ চুপ করে দাঁড়ালো। নুসরাত আরুষের চোখে চোখ রেখে বলে উঠল, 2024-এ একটা ভিডিও ভাইরাল হলো না, রেহানা আপা বলছে জয় বাংলা। হু ইজ রেহেনা? তোর বউ শালা। আরুষ হাত বুকে বাঁধতে বাঁধতে ইশারা করলো, তারপর বলল। কন্টিনিউ কর। আরুষ হাসলো না, মুখ গম্ভীর করে দাঁড়িয়ে রইল। নুসরাত বলল, ওই যে রেহানা আপা বলল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় চেক হাসিনা। আর চেক হাসিনা বলছিল না না, আপনি শুধু ভাবুন, আপনি হাসিনা আপার জায়গায় দাঁড়িয়ে, আমি রেহানা আপার জায়গায় দাঁড়িয়ে আমি বলছি জয় বাংলা, জয় হেলাল ভাই, জয় আরশ ভাই, আর আপনি বলছেন উপরে উপরে হাসিনা আপার মতো না 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 না, কিন্তু ভেতরে ভেতরে ঠিকই খুশিতে গদগদ হচ্ছেন। নুসরাত আরুষের চোখ পাকানো দেখলো না। সে নিজের শ্বশুরকে এক মনে ভাই ডাকছে। নুসরাত যখন ফিরে তাকালো তখন আরুষ রাগে ফুসফুস করছে। নুসরাত আরুষকে কুল করার জন্য বলে উঠল, কুল আরশ ভাই, কুল। আচ্ছা নির্বাচন কর, একটা স্লোগান শোনা তো নুসরাত। 1 বড় না 2 বড়, আরশ ভাইয়ের মন বড়। আরশ ভাইকে দিলে ভোট, ইনশাল্লাহ হবে সুখ। আরশ ভাইয়ের মার্কা কি? লুঙ্গি ছাড়া আর কি? প্যান্ট পরে কয়জন আসে? লুঙ্গি পরে আরশ ভাই সরাসরি কাজে। নেতা যদি হয় আরশ ভাই, ট্যাঙ্কার ড্রেনের কাজ সব সমস্যার হবে সোজা সমাধান আজ। আরুষ নুসরাতকে অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ অবলোকন করে পকেট থেকে ফোন বের করলো। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দ্রুত হাতে মুখস্থ নাম্বার কিপ্যাডে ডায়াল করলো। চোখ এক মুহূর্তের জন্য সরে গেল তা, আবার এসে দখল করলো নুসরাতের মুখ। মুখের দিকে নির্নিমেষ দৃষ্টি স্থির রেখে আরুষ ফোন কানে লাগাতে অপর পাশ থেকে ইরহামের কণ্ঠ ভেসে আসলো, আসসালামু আলাইকুম ভাই। এক্ষুনি বাজার থেকে একটা ট্যাঙ্ক, ক্লিনজার আর লুঙ্গি এনে মেজো বাবার বাড়িতে পৌঁছে দে। বিশেষ করে ওই বাড়ির ছোট কন্যার হাতে এগুলো তুলে দিবি, বুঝেছিস? এবারের নির্বাচনটা লড়ছি, তাই আমার মিসেসের কথা অনুযায়ী মার্কা হবে আমার লুঙ্গি। সবাইকে একটা করে ক্লিনজার আর একটা লুঙ্গি, একটা ট্যাঙ্ক বিলি করে দে। আর আমার শ্বশুর বাড়িতে জনপ্রতি একটা করে লুঙ্গি পাঠিয়ে দিস। আর শাশুড়ি আম্মাকে একটা ছাই রঙের শাড়ি পাঠিয়ে দিস, ওনাকে এই রঙে দারুণ মানায়। জি ভাই। ইরহামের রুম গোছাতে গিয়ে ঝর্ণা বেগমের হাতে পড়েছে অনেকগুলো প্রেমপত্র। একে একে সব খুলে পড়তেই বেহুদাকার ধারণ করেছে। শুধু কোটর থেকে বেরিয়ে আসার পূর্বক্ষণ মাত্র গোল গোল চোখে মনোযোগ সহকারে কতক্ষণ অবলোকন করলেন চিঠিগুলো। অতঃপর
নাইট স্ট্যান্ড থেকে ফোন হাতে নিয়ে দ্রুত হাতে কল লাগালেন নুসরাতকে। প্রথমবার কল দেওয়ার পর নুসরাত কল পিক করলো না। ঝর্ণা বেগম এতে মোটেও বিরক্ত হলেন না। ধৈর্য সহকারে আবারও কল লাগালেন নুসরাতের নাম্বারে। এটা নুসরাতের বদ অভ্যাস, প্রথমবারে কলে কার ফোন ধরবে না, দ্বিতীয় কলের প্রথম রিং হতেই ধরবে। শ্বাস ফেলে ঝর্ণা বেগম অপেক্ষা করলেন নুসরাতের কল পিক করার। ঝর্ণা বেগম অতর্কিত চিন্তার ব্যাঘাত ঘটাতে ঘটাতে নুসরাত গলা খাকারি দিল। অতপর উচ্ছ্বাস মিশ্রিত মেয়েলি গলার স্বর ভেসে আসলো কানে। হ্যাঁ, হ্যালো বৌমা। ঝর্ণা বেগমের ঠোঁটে আপনা আপনি হাসি চলে আসলো। পর মুহূর্তেই মুখ শক্ত করে নিয়ে নুসরাতকে কাট কাট গলেই জিজ্ঞেস করলেন, ইরহামের বাচ্চা তোদের বাড়িতে? এই নিয়ে সোহেবের বাচ্চা কয়টা মেয়ের সাথে প্রেম করছে? নুসরাত সামান্য অবাক হলো। অতপর ইরহামকে বাস দিতে পারবে ভেবে তির্যক হাসলো। হাতের আঙ্গুল গুনে নিল কতগুলো মেয়ের সাথে এই নিয়ে ইরহাম প্রেম করেছে। সামান্যকাল অতিবাহিত হতেই নুসরাত বিটকেল মার্কা চেহারা বানিয়ে উত্তর দিল, এই তো বেশি না, মাত্র শখানিক হবে। ঝর্ণা বেগমের কপালে হাত পড়ল। চোখ সরু সরু করে নুসরাতের উদ্দেশ্যে প্রশ্ন ছুলেন, এতদিন ধরে আমায় জানাসনি কেন? আমি নুসরাত নাসির, কারোর সিক্রেট ব্রেক করি না, আর এটাই আমার বিশেষত্ব। হাতের কাছে পেয়ে নেই মেয়ে, তোর বিশ্বস্ত ঝটা পিটা করে বের করব। নুসরাত চোখ উল্টালো। ঝর্ণা বেগমের কথা থুড়াই কানে তুলল, সব উড়িয়ে দিল বাতাসের বেগে। ভাবসাপ নিয়ে চুল কানে পেছনে গুজতেই ঝর্ণা বেগম বললেন, সোহেবের বাচ্চা কি কি করে তার সকল খবর আমার চাই। তোমাকে খবর দিয়ে আমার লাভ কি? কত টাকা চাই? নুসরাত চোখের পাতার পলক ফেলে হাসলো। হাসি ঠোঁটে ঝুলিয়ে রেখে বলে উঠল, তুমি গৃহিণী মানুষ, কত টাকা আর নিব তোমার থেকে? বেশি না, একটা খবরের জন্য মাত্র 10,000 টাকা। একটু ডিসকাউন্ট পাওয়া যাবে না? আচ্ছা যাও, তোমার জন্য 2 টাকা ডিসকাউন্ট করে দিলাম, এর বেশি আর পারবো না। আমার ব্যবসায় লাল বাতি চলে যাবে, এই মাসে 2 টাকা লস হয়ে গেল। ঝর্ণা বেগমের সাথে আরো কিছু জরুরি আলাপ সেরে নুসরাত ফোন রেখে দিল। অতপর পাশে বসা ইরহামের দিকে চেয়ে খিলখিল করে হেসে উঠল। সুকান্তের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, আমি সমস্তই দেখিলাম, সমস্তই বুঝিলাম, যে গোপনে আসিয়াছিল তাহাকে গোপনেই যাইতে দিলাম, কিন্তু এ নির্জন নিশীতে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল তাহা কিছু জানিতে পারিল না। ইসরাতের লাইনগুলো আবৃত্তি শেষ হতে ইরহাম আর নুসরাত চোরের মতো একে অন্যের দিকে তাকালো। ইসরাত দুজনের এমন বিহেভিয়ার এর মানে খুঁজে পেল না। হঠাৎ টনক নড়তেই তার সারা শরীর ঝিমঝিম করে উঠল, বিড়বিড় করে আওড়ালো, এরা আবার ডিপ মিনিং বের করতে নেমে যায় নাকি? ইসরাতের বিড়বিড় শেষ হতেই ইরহাম আর নুসরাত হেসে উঠল। দুজন দুজনের দিকে এক পলক নজর মিলাই, অতপর শুধু হাসে আর হাসে। ইসরাত ভাব করল সে শুনছে না নুসরাত আর ইরহামের কথা, কিন্তু এই দুজন তা হতে দিল না। নুসরাত তর্জনী আঙ্গুল তুলে কপাল ঘষার মতো করলো, তারপর দৃষ্টি বিনিষ্ট করলো ইরহামের পানে। ঠোঁট চেপে হাসি আটকিয়ে খিক খিক করে হাসি গলায় ঝুলিয়ে বলে ওঠে, গোপনে নির্জনে নিশীতে তার কতটুকু ফেলিয়া রাখিয়া গেল, এর মানে কি রে ইরাম ভাই? এর ডিপ মিনিং হতে পারে গোপনে মানুষের অগোচরে। কথা শেষ না করে চোখের ইশারায় কিছু একটা বুঝিয়ে দিল। আহান নিজেও হেসে কড়াকড়ি খাচ্ছে। শুধু একাই মোমো বলদের মতো ওদেরই হাসির মানে খুঁজে পেল না, তাই প্রশ্ন করলো, এত হাসির কি হলো? ইসরাত হাতের বইয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। কান পাতা তখনও মেঝেতে বসা ওই 3 নাটকীয়র দিকে। নুসরাত মেঝেতে কড়াকড়ি খাওয়ার মতো পড়ে বলল, এগুলো বুঝবি না, এসব বুঝতে লিজেন্ড হতে হয় আমাদের। কথা শেষ করে হাইফাই করলো সবাই। ইসরাত ঠোঁট চেপে বইয়ের আড়ালে মুখ ঢেকে মিটি মিটি হাসছে। মোমো ইসরাতের দিকে তাকিয়ে বলল, আপু, লাইনগুলো আবার বলো। ইসরাত নিজের হাসি আটকে আবারও না বোঝার মতো করে পড়ে শোনালো মোমোকে। মোমো ঠোঁটের ডগায় শব্দগুলো প্রতিনিয়ত চপল,
তসবি জপা নেই। তার কতখানি আমার নিকট। এখানে এসে পঞ্চমবারের মতো থমকালো মোমো। গোল গোল চোখের বাদামি নয়নের দৃষ্টি প্রথমে এগিয়ে পড়ল আহানের দিকে। আহান হাসতে হাসতে লুটুপুটি খাচ্ছে। এরপরে পড়ল নুসরাতের দিকে। নুসরাত নির্বিকার চিত্তে আহানের পাশে শুয়ে হাসছে। মোমো নুসরাতের চোখে লজ্জার লেশ মাত্র দেখতে পেল না। এরপর তার দৃষ্টি ঘুরে গেল ইরহামের দিকে। ইরহামও নির্লিপ্ত, ঠোঁটে মিচকে হাসি। ইসরাতের দিকে চোখ পড়তে দেখল সে আরাম করে শুয়ে বই পড়ছে। ঠোঁটে না হাসলেও চোখগুলো হাসছে। বাদামি চোখগুলোতে সূর্যের আলো পড়াই জল জল করছে। মোমো মৃদু স্বরে নুসরাতের উদ্দেশ্যে বলে উঠল, তোর লজ্জা লাগছে না এর সামনে বসে এরকম নির্লজ্জের মতো কথার মিনিং বের করতে? হোয়াট দ্য? আমার কেন লজ্জা লাগবে? আমি কি কোনো গুনাহের কাজ করেছি যে আমার লজ্জা লাগবে? একটু শরম কর, ও তোর থেকে 4 বছরের ছোট। তো কি হয়েছে? ও আমার বান্ধবী, ও তোর থেকে ভালো আমাদের কথা বুঝবে। সর সৌদির ভাই। নাজমিন বেগমকে কিচেন থেকে বের হতে দেখে নুসরাত কথার সুর পাল্টে ফেলল। আহান ফিস ফিস করে নুসরাতের কথাটা কানে পৌঁছে দিল মোমোর। আপু বলতে চেয়েছে সুধীর ভাই। মোমো ধূপ করে একটা কিল বসালো আহানের পিঠে। আহান পিঠ চেপে ধরে চিৎকার করে উঠল। রাগী চোখে কতক্ষণ মোমোর দিকে চেয়ে বলে উঠল, আজ বড় বলে ছেড়ে দিলাম, পরের বার এমন ভুল করার চিন্তা ভাবনা করলে একদম সজীবের বাপের সাথে বিয়ে দিয়ে দেব। মন্টুর বউয়ের সাথে তোকে বিয়ে দিব। আহান চোখ উল্টালো ব্যঙ্গাত্মক ভঙ্গিতে। মুখ দিয়ে বের হয়ে আসলো ব্যঙ্গমূলক শব্দ। নুসরাত আরাম করে শুয়ে ঝগড়া দেখছে। উৎসাহ দিল আহানকে। আহান লেগে পড়, চুল ধরে ধুমসে কয়েকটা দিয়ে দে এই মহিলাকে। না পারলে আমি তোকে সাহায্য করব, বল শুধু। শক্তিশালী প্রতিদ্বন্দ্বী আমি, আমার সাথে লাগতে আসবে না, ছাই করে দেব। অতপর নুসরাত, ইরহাম, আহান একসাথে গলা মিলিয়ে বলে উঠল, একদম চুমন্তর চু কালো কুত্তার গু করে দিব, ধুলিসাৎ করে দিব তোকে। এই তিনজনের কথা শুনে মোমার চোখ ছলে ছলে করে উঠল। নাক টেনে ইসরাতের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই ইসরাত না চাইতেও শব্দ করে হেসে দিল। তার সাথে মিলে এই 3 নমুনাও হেসে দিল। একটু আগের ঝগড়ার পর থেকে মোমো মুখ ফুলিয়ে বসে রয়েছে। ইসরাত মানানোর চেষ্টা করেছে কিন্তু কিছু হচ্ছে না। হাত দিয়ে স্পর্শ করতে গেলেই গা ঝাড়া মেরে ওঠে। নুসরাত আরাম করে এক হাত মাথা নিচে ঢুকিয়ে শুয়ে নড়চড়বিহীন বদনে কাঠপুতুলের মতো মোমার আগাগোড়া পরক করছে। এক ভোর উচানো সময়ের ন্যায়। ইরহাম আর আহানের অবস্থা একই রকম। মোমোকে চোখ দিয়ে গিলছে 3 জনে একসাথে শুয়ে থেকে। হঠাৎ হন্তদন্ত পায়ে কিচেন থেকে ফোন হাতে বেরিয়ে আসলেন নাজমিন বেগম। তৎপরতা নিয়ে বললেন, ইশরাত শুনেছিস, মন্টু ভাই নাকি আবার বিয়ে করেছে। নুসরাতের মাথায় যেন বাজ পড়ল আকাশ ফেটে। বিস্ময় ঠোঁট ফাঁক হয়ে গেল নিমিষে। আকৃতির মুখ করে গোলাকার আঁখি যুগলের পাতা না ফেলে বলে উঠল, মন্টু শালা বিয়ে করে নিয়েছে আবার? ইসরাত এসবে কান দিল না। যার ইচ্ছে বিয়ে করুক, তার কি। নড়েচড়ে আবারও বইয়ের চোখ নিবিষ্ট করল নিবিড় মনোযোগে। নাজমিন বেগম ইসরাতের খামখেয়ালিতে বিরক্ত হলেন। হাত থেকে বই নিয়ে ছুঁড়ে মারলেন সামনে চোপাই। চল শক্ত করে বললেন, চল চল চল, মন্টু ভাইয়ের বউ কান্না করছে, সান্ত্বনা দিতে যেতে হবে তো। প্রতিবেশী হিসাবে তো একটা দায়িত্ব আছে নাকি আমাদের? দ্বিতীয় বিয়ে করেছে তো কি হয়েছে? আব্বু করে নাই বিয়ে? আর এরকম অদ্ভুতভাবে ঘামছো কেন? এত তৎপর হওয়ার মানেই বা কি? এমন ভাব করছো আম্মু যেন আব্বু দ্বিতীয় বিয়ে করে তোমার জন্য সতীন নিয়ে আসছেন। ইসরাত কথা বলে না কিন্তু যখন বলল তখন নাজমিন বেগমের মাথায় বাজ ফেলে দেওয়ার মতো একটা সম্পূর্ণ বাক্য বলল। নাজমিন বেগমের খ্যাপাটে চাহনি দেখার মতো হলো। ইসরাত মায়ের শক্ত মুখ দেখে শান্তভাবে তবুও বসে রইল নিজ স্থানে। নাজমিন বেগম খিটখিটে স্বরে বললেন, তোর বাপ ওই সাহস করবে না, আর করলে প্রথমে তোর বাপকে পিস পিস করে কাটবো, কেটে কুকুরকে খাওয়াবো, তারপর তার দ্বিতীয় বউকে কাটবো, দুটাকে এই দুনিয়ায় জাহান্নাম দেখিয়ে দিব। নৌসাদ হাতের হাতা গুটি উঠে দাঁড়িয়েছিল। মন্টু শালাকে আজ দুটো ধরে দিয়ে দিবে ভেবে।
সে ভয়ঙ্কর রকম ঘৃণা করে যারা বউ বেঁচে থাকতে দ্বিতীয় বিয়ে করে। এই বয়সে এই বুড়ো বেটাই এত উত্তেজনা আসে কিভাবে? দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসছে শালা গোলামের পুতের। আছে একদিন কি তার একদিন। কিন্তু মাঝপথে সে বাধা পড়ে ইসরাতের কথায়। সামনে আগানো পা পিছিয়ে যায় নুসরাতের কথা শোনার জন্য। পিছু ফিরে তাকাতে মায়ের উত্তর কানে আসে, আর এতেই নুসরাতের জল ঝুলে যায়। নাজমিন বেগমের কথা শেষ হতেই 5 জোড়া চোখ ঘুরে গেল নাজমিন বেগমের দিকে। সবগুলোই নাজমিন বেগমের উপর থেকে নিচ পরক করছে। সবার ইচ্ছে ছিল সামান্য নাজমিন বেগমকে জ্বালানোর, কিন্তু নাজমিন বেগমের শক্ত মুখের দিকে তাকিয়ে নাসির মঞ্জিলের ড্রয়িং রুম থেকে কোনো প্রকার ফাজলামি না করে সবগুলো এক এক করে বের হয়ে গেল। টু পরিমাণ বাক্য ব্যয় করলো না। সবারই সিক্সথ সেন্স জানান দিচ্ছে, আর একটা শব্দ মুখ দিয়ে বের করলেই নাজমিন বেগমের পায়ে থাকা যারা লগ্ন বিশিষ্ট জুতো জোড়া তার হাতে উঠে আসবে, আর তা সরাসরি পড়বে গিয়ে তাদের 5 জনের পিঠের উপর। নাজমিন বেগম এসি অফ করে ধীরে সুস্থে দরজা জানালা লক করে বের হবেন বাড়ি থেকে। তারপর নুসরাত ঝড়ের বেগে এসে প্রবেশ করলো বাড়িতে। নাজমিন বেগমের গায়ে মোটা ওড়না একটানে চিনিয়ে নিয়ে নিজের গায়ে জড়িয়ে আবারও চলে গেল। ততক্ষণে তাদের দলের সকল সাঙ্গপাঙ্গু গিয়ে হাজির হয়েছে মন্টুর বাড়িতে। মন্টুর বাড়িতে গেট না থাকায় সুরসুর করে সৈয়দ বাড়ির 5 মাথা ঢুকে গেল। মন্টুর বউ সাজনা কাচ্ছেন দেওয়ালের সামনে বসে, টাইলসের মেঝেতে চাপড় মেরে মেরে করুণ থেকে করুণ স্বরে কাঁদছেন। নুসরাত চোখ সরু করে ঘোরালো চারিদিকে, পরনে সাদা শার্ট ইন করে ঢোকানো প্যান্টের ভিতরে। ইসরাত নির্বেকার চিত্তে দাঁড়িয়ে থাকায় চেষ্টা করলো সাজনার কান্নায় মনটা ব্যথিত হলো। শান্ত মুখখানা রাগে লাল হতে লাগলো সময়ের ভেতর। নুসরাতের কাজ ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলে উঠল, নুসরাত, ওই মন্টু ব্যাটার কোনো ব্যবস্থা করা যায় না? আগের বার যা করেছি তাই করব। শালা মন্টুর হাড্ডি ভেঙে গাছের সাথে ঝুলিয়ে রাখবো। ইসরাত সামান্য হাসলো। এর আগেও এই কাজ তারা সম্বোধন করেছে, তাই সবার কাছে অতটা অবকাতর মনে হলো না। সবাই সবার পানি চেয়ে একসাথে ঠোঁট নাড়ল। মিশন আজ রাতে মন্টু শালাকে শিক্ষা দিয়ে একদম উত্তেজনা দফারফা করে দেওয়া। নুসরাতের পাশে দাঁড়ানো মোমো হা করে সাজনা বেগমের দিকে তাকিয়ে আছে। নুসরাত ভেতরে ভেতরে হেসে ফিসফিস করে বলল, তোকে বলেছিলাম মোমো, মন্টু শালাকে বিয়ে করে নে, কিন্তু তুই আমার একটা কথাও শুনলি না। আজ যদি আমার কথা শুনতি তাহলে মন্টু শালার সব ফল গাছ আমার হতো, আর তুই মন্টুর ঘরে রাজ করতি, রাজ। মোমো যার পরনায় বিরক্ত নুসরাতের দিকে হতাশা মিশ্রিত চাহনি বুলিয়ে নিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এর জন্য ঠিকমতো সে দুঃখ প্রকাশ করতে পারছে না বেচারি সাজনা বেগমের জন্য। তাই দুঃখে ভারাক্লান্ত মনে ইসরাতকে বগল দাবা করে অন্যদিকে চলে গেল। আহান আর ইরহামকে শহীদ ডেকে পাঠিয়েছেন, তাই তারা অনেক আগেই চলে গিয়েছে। নুসরাত একা ওখানে দাঁড়িয়ে থেকে চোরের মতো আশপাশ দেখল, কোন ফল গাছে কোন ফল আছে আর কোন পজিশনে গেলে সেই ফল সে আরাম করে চুরি করতে পারবে। চোরের মতো মুখভঙ্গি বানিয়ে দুহাত ফর্মাল প্যান্টের পকেটে ঢুকিয়ে হিসেব কষতে লাগলো কিভাবে কি করবে। হেলাল সাহেবের সাথে আরশার জাহিন দাঁড়িয়ে। নিজাম শিকদার গিয়ে সৈয়দ বাড়ির সবাইকে নিয়ে আসছেন। বাড়ির কর্তীরা ভেতরে সাজনাকে সান্ত্বনা দিতে আসলো। এখন তারা দলবদ্ধ হয়ে নিজেদের ভেতরে গল্প করতে ব্যস্ত হয়ে পড়েছেন। হেলাল সাহেব বিপরীত দিকে নুসরাত দাঁড়িয়েছিল। আশঙ্কিক নুসরাতকে দাঁড়িয়ে আশপাশ দেখতে দেখে মেয়েটা নজর কাড়ল ওনার। মেয়েলির শান্তশিষ্ট মুখখানা দেখলেন খুঁটিয়ে খুঁটিয়ে। নিজের মনের বিরুদ্ধে গিয়ে বলতে বাধ্য হলেন, নাসরের মেয়ে দুটোর গঠন দেখতে মাশাআল্লাহ। হেলাল সাহেবের এমন প্রখর দৃষ্টি নুসরাত সেকেন্ডের ভেতর বুঝে গেল নিজের ওপর। সময় ব্যয় না করে কোনো দিকে না চোখ ফেলে সোজাসুজি হেলাল সাহেবের দিকে চোখ সরু চোখে তাকালেন। হেলাল সাহেব চট করে নিজের চোখ সরিয়ে নিলেন, বিড়বিড় করে আওড়ালেন, তাকায় কিভাবে? আরো সডন হয়ে দাঁড়িয়েছিল হেলাল সাহেবের চোখ অনুসরণ করে। তাকাতেই নুসরাত দৃষ্টিসীমায় পড়ল। আরুষের পাশ থেকে কিছু একটা বিড়বিড় করে হেলাল সাহেব চলে যাচ্ছেন। আর সেই সুযোগ নিল, বড় বড় পা ফেলে এগিয়ে এলো নুসরাতের দিকে। কাছে সে গায়ে গা লাগিয়ে দাঁড়ালো। নুসরাত মাথা উঁচিয়ে উপরে তাকাতেই আরুষের সাথে চোখাচোখি হলো।
সুটাম দেহি লোকটা এক হাতে কপালের উপর থাকা চুল ঠেলে পেছনে সরিয়ে সামান্য ভুরু নাচালো। আরশ বলল, ভাবছি দ্বিতীয় বিয়ে করে নেব। সত্যি? আম ড্যাম সিরিয়াস, এবার বিয়ে করবই। এভাবে আর কতদিন? নুসরাত আরশের দিকে এমনভাবে তাকালো যেন আস্ত গিলে নিবে। পলক না ফেলে আরশের কথা চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করলো। জানতে চাইল, কিভাবে, কতদিন? আর কতদিন কুমার থাকবো? যৌবন জীবন সবই তো এক এক করে চলে যাচ্ছে তোর অপেক্ষায়। দ্বিতীয় বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে করব। আর কত বছর বইয়ের অভাবে থাকবো? আমি আবার তোর অপেক্ষায় কুমার মরতে চাই না। শেষ বয়সে যদি তুই আসিস তাহলে তোকে নিয়ে সংসার করব। এখন না হয় দ্বিতীয় বিয়ে করে নেই। দ্বিতীয় বিয়ে করবেন? এখনো চিন্তা ভাবনা করিনি। আজ বিকেল থেকে দ্বিতীয় বিয়ে নিয়ে চিন্তা ভাবনা শুরু করব। নুসরাত আওয়াজ নামিয়ে হেসে হেসে বলল, আপনি যতক্ষণে দ্বিতীয় বিয়ের চিন্তা ভাবনা করবেন ততক্ষণে আমি আপনাকে জিন্দা পুঁতে ফেলার ব্যবস্থা করে ফেলবো। আই এগেইন রিপিট দ্যাট, জিন্দা দাফন করব, মাইন্ড ইট। আরশ ভয় পাওয়ার মতো ভাব করলো, বলল, এখন তো মনে হচ্ছে দ্বিতীয় বিয়ে করা জরুরি। মরার শখ জেগেছে আপনার? জাগলে বলুন, আমি নুসরাত নাসরিন আপনাকে মৃত্যুর দুয়ার থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। মরার শখ জাগবে কেন? আমার দ্বিতীয় বিয়ের শখ জেগেছে। আর কতদিনই বা থাকবো কুমার? এবার কুমারত্ব ত্যাগ করতেই হবে। নুসরাত ধিমি সুরে অত্যন্ত মোলায়েমতা আনলো কণ্ঠে। তর্জনী আঙ্গুল দিয়ে আরশের কপালে ধাক্কা দিয়ে দাঁতে দাঁত চেপে মিষ্টতার সঙ্গে আওড়ালো, এটা আমারও শেষ কথা। ভালো করে আপনার এই ঘেলুহীন মাথায় ঢুকিয়ে নিন। আর একবার দ্বিতীয় বিয়ের কথা মাথায় আনলে চেহারার নকশা এভাবেই পাল্টাবো। আয়নার সামনে দাঁড়ালে নিজেকে নিজে চিনতে পারবেন না। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আমি যদি ঘুণাক্ষরেও টের পাই আমি থাকতে অন্য কোনো মহিলার দিকে চোখ তুলে তাকিয়েছেন আপনি, তাহলে আপনাকে খুন করে আপনার লাশ আমি নিজ হাতে দাফন করব। একটা কাকপক্ষীও টের পাবে না আপনার লাশ আমি কোথায় দাফন করেছি। নিঝুম মেঘ জমেছে পূর্ব আকাশে। মেঘের ঘন ঘটা ধীরে ধীরে হেলদোল করছে নিজ জায়গা থেকে। সাথে শব্দ হচ্ছে রিমঝিম বাড়ি ধরা, হয়তো ধরণীতে নামবে তাড়াতাড়ি। সামান্য বাতাস বইছে প্রকৃতিতে। আর আকাশের দিকে এক পলক চেয়ে নিয়ে সামান্য কৃপা বাঁকিয়ে নুসরাতের দিকে ঝুঁকে আসলো। ঠোঁটের নিচে পিষ্ট দন্তপাটি কিনমিরিয়ে বলে উঠল, কিছু পোড়া গন্ধ পাচ্ছি মিসেস। আপনি পাচ্ছেন? নুসরাত আরশকে সুর পাল্টাতে দেখে অবাক হলো। এক বুড়ো উঁচিয়ে টিস্যু দিয়ে ঘষে ঘষে নাক মুছে নিল। নাক টেনে শুকলো। অতপর প্রশ্নাতীত চোখে আরশের দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, কোথায়? আমি কেন পাচ্ছি না? আরশ ঠোঁটের উপর দু আঙ্গুল রেখে চোখ হাসলো। সুটাম দিয়ে শরীরটা সামান্য বাঁকিয়ে নুসরাতের দিকে ঝুঁকে আসলো। হিসিয়ে বলল, লেট ইট গো। নুসরাত আরশের হেয়ালিতে বিরক্ত হলো। নাক টেনে সত্যি ভালো করে টিস্যুতে ঘষে নিয়ে নাক বাড়িয়ে আবারও শুধালো। এমন ভাব করলো আজ এই পোড়া গন্ধ না পেলে তার জীবন পুরো বৃথা যাবে। আরো সামান্য বিরক্ত মিশেলের কণ্ঠে বলল, নুসরাত, ইউ আর 18 প্লাস, বি ম্যাচিওর। নুসরাত আরশের দিকে যে তাচ্ছিলের হাসি হাসলো। আশঙ্কিক নাক সুরসুরি অনুভূতি হতে হাতছি দিয়ে উঠল। এর পরের বার দিতে গিয়ে মনে হলো নাক দিয়ে পানি বের হয়ে আসবে। চোখ বড় বড় করে অবিরাম সব দিকে ঘোরাতে লাগলো। প্রশ্নের উদ্ভট ঘটলো, এখন টিস্যু পাবি কোথায়? হাঁচি আটকে রাখায় নাকের ব্যথা উঠলো, আর তাতেই ডগমগ করে হাঁচি আসলো। নুসরাত শেষ রক্ষা পাওয়ার জন্য নাক ফুলিয়ে শ্বাস ফেল। নাক খিচিয়ে উঠতেই চোখ মুখ জ্বলে উঠল। হাতের তালু দিয়ে নাক পরিষ্কার করার পূর্বেই আরশ নিজের ডান হাত বাড়িয়ে দিল নুসরাতের সামনে। শার্টের হাতার দিকে ইশারা করলো। কপালে বিরক্তির রেশ ফুটিয়ে গম গম স্বরে আওড়ালো, Just take it easy, all right? And wipe your nose right here. No need to be shy. Don't be embarrassed. It's totally fine. নুসরাত জোরে জোরে শ্বাস ফেল, তবু নাক মুছল না আরশের শার্টের হাতায়। আরশ মনে করলো লজ্জা পাচ্ছে, তাই বিরক্ত হয়ে নুসরাতের মাথা নিজের দিকে টেনে ধরল এক হাত দিয়ে। নুসরাত কিছু বুঝে ওঠার আগে একটানে নিজের শরীরের আড়ালে ঢেকে নিল পুরো মেয়েলি শরীরখানা। তখনও হাত স্থির নুসরাতের চুলের ওপর।
আশঙ্কিক আরসের এমন কাণ্ডে নুসরাত থতমত খেল। হক চুকি পিছু সরতে গিয়ে গত দুদিনের বৃষ্টিতে ভেজা এঁটেল মাটিতে পা পিছলে গেল। মুখখানা থুবড়ে পড়তে নিল। তারা কি মাথা চেপে ধরে সামলে নিল আরস। হুমড়ি খেয়ে নুসরাত এসে পড়ল তার বুকে। শক্ত বুকের পিষ্টনে খাড়া নাকে কপালে ব্যথা পেল মেয়েটা। নাকের ভেতর থাকা সকল বজ্র পদার্থ গিয়ে লাগলো আরসের বুকে। যতক্ষণে আরস দূরে সরে যাবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নুসরাত নিজের এমন বাচ্চামো কাণ্ডে দাঁত খিঁচে দাঁড়িয়ে রইল। নিজের উপর চূড়ান্ত বিরক্তি দিতে দূরে সরার কথা প্রায় ভুলেই বসলো। দু হাতের মুঠো মুষ্টিবদ্ধ করে মিনমিনিয়ে আওড়ালো, সারছে রে, সারছে, কাম সারছে। শেষ পর্যন্ত ব্যাটার গায়ে তোর নাকের উচ্ছিষ্টগুলো মুছতে হলো। আরস নিজের বুকের ভেজা অনুভব করতে শব্দ করে শ্বাস ফেলল। নুসরাত চোখ তুলে উপরে তাকাতেই আরস কপালে ভাঁজ ফেল। চওড়া কাক টান টান করে নিল মুহূর্তেই। দু আঙ্গুল দিয়ে নুসরাতের কপাল ঠেলে নিজের শরীরের উপর থেকে সরিয়ে দিল। বুকের কাছের কাপড়ের দিকে এক পলক চাইতেই আগের বিরক্তটুকু আরো একটু বাড়ল। চোখ বন্ধ করে প্রলম্বিত শ্বাস ফেলে রুট আওয়াজে বলে উঠল, বেয়াদব, সর এখান থেকে, না হলে কাছে একটা থাপ্পড়ও মাটিতে পড়বে না। মাথা মন, সর বেয়াদব। গ্রোসারি শপে শপিং করতে আসছে সুফি খাতুন। সময় তখন রাত 8:44। গ্রোসারি শপে এসে দেখা হলো নিজাম শিকদারের সাথে। এখনো দুজন দুজনের সামনাসামনি হয়নি, কিন্তু সুফি খাতুন দূর থেকে ঠাউর করতে পারলেন উনি নিজাম শিকদার। নিজাম শিকদারের সাথে স্বরূপী আছে। দুজনে রান্নার মশলা কিনছে। আহান সুফি খাতুনকে অনেকক্ষণ যাবৎ অনুসরণ করছিল। নানিকে বারবার নিজাম শিকদারের দিকে লক্ষ্য করতে দেখে বলে উঠল, নানি। সুফি খাতুন ফিরে তাকাতেই আহান ঠোঁট চেপে চোখ দুটো পাতা ফেলল। সুফি খাতুন বুঝলেন না আহানের এসব করার মানে, তাই না ঘাটিয়ে হাঁটতে লাগলেন। আহান তার পিছু ছাড়ল না, এটা সেটা বলতে থাকলো। হঠাৎ চোখ পড়ল নিজাম শিকদার শপিং কার্টে কারো ছবি নিয়ে ঘুরছেন। সুফি খাতুনকে ওখানে দাঁড় করিয়ে রেখে গুনে গুনে 4 পা সামনে আগালো সে। তখন স্টেশনে স্পষ্ট হলো শপিং কার্টে থাকা ছবিটা নিজাম শিকদারের স্ত্রীর ছবি। ওটা নিজাম শিকদার ছবি দেখছেন আর কথা বলছেন ছবিটার সাথে। যে কেউ দেখলে মনে করবে শপিং করতে তিনি একা আসেননি, ওনার সাথেই অন্য কেউ এসেছে। কিন্তু অনুরূপ ক্রমে তিনি ওই ছবিটার সাথে মনোযোগের সাথে কথা বলছেন। আহানকে আর পাইকে উল্টো পথে ফিরে গেল নানির কাছে। ততক্ষণে নিজাম শিকদার শপিং কার্ট নিয়ে আরো একটু এগিয়েছেন তাদের দিকে, কিন্তু খেয়াল করেনি সৈয়দ বাড়ির লোকেরা এখানে আছে। নিজাম শিকদার এগোনেতে সুফি খাতুন যেখানে দাঁড়িয়ে সেখান থেকে স্পষ্ট হলো ছবিটা। আহান নিজের নানির কাছে দাঁড়িয়ে কানে কানে বলে উঠল, নানি, এই দেখো, নিজাম তো ওনার স্ত্রীর ছবি নিয়ে এসেছে এখানে। তুমি শুধু ভাবো, ওনার মৃত স্ত্রীর ছবি নিয়ে উনি এভাবে ঘুরছেন, তাহলে তুমি ওনাকে বিয়ে করে নিলে কিভাবে তোমাকে নিয়ে ঘুরবেন? সুফি খাতুন আহানের কথাই ভাবনায় মগ্ন হলেন। আহান আরো উৎসাহ দেওয়ার জন্য বলে উঠল, উনি কতটা লয়াল হলে মৃত স্ত্রীর ছবি নিয়ে ঘোরেন। যদি বেঁচে থাকতো তাহলে তো মাথায় তুলে নিয়ে ঘুরতেন। শুধু ভাবো, তোমাকে মাথায় তুলে নিয়ে ঘুরছে, আর তুমি নিজাম দাদুর মাথার উপর বসে টাকডুম টাকডুম করে তবলা বাজাচ্ছ। আহান কথাটা শেষ করেই মিচকে হাসলো। সুফি খাতুন গভীর চিন্তায় মগ্ন হলেন। নিজেকে শপিং কার্টে থাকা ছবির জায়গায় ভাবতে বসলেন। ততক্ষণে আহান গ্রোসারি শপের ভেতর থেকে সুফি খাতুনের অগোচরে কয়েকটা জিনিস উঠিয়ে নিয়ে চলে গেল বিল কাউন্টারে। সেখানে গিয়ে বলল, বিলটা আমার নানির কাছ থেকে নেবেন। জাস্ট নাও আমার বাড়ি থেকে কল এসেছে। আমার দাদা বর্তমানে ছাড়খাতে, তাই আমি এক্ষুনি বাড়ি যেতে হবে। শেষ মুহূর্তে আমি ওনার পাশে থাকতে চাই, আর তো পাশে থাকতে পারবো না, তাই চলে যাচ্ছি। বিলটা কষ্ট করে ওনার কাছ থেকে নিয়ে নেবেন। মন্টুকে উল্টো করে কাঁঠাল গাছের সাথে বেঁধে রাখা, তাকে বেঁধে রাখা লোকগুলো নিচে দাঁড়ানো, সকলেই বিরক্তির সাথে উপরে তাকিয়ে আছে। কোমরে এক হাত রেখে অন্য হাতে টর্চ লাইটের আলো সরাসরি মন্টুর চোখের দিকে তাক করে রেখেছে। নুসরাত চূড়ান্ত রেগে গিয়ে নিচ থেকে চিৎকার করে বলে উঠল, তোর এত সমস্যা আসে কোথা থেকে যে দ্বিতীয় বিয়ে করিস? ওইখান থেকে আসে। শালা মাদার ফাকার, সব কচি কচি মেয়ে বিয়ে করে নিচ্ছে, আমি বিয়ে করবো কি? আজ পর্যন্ত একটা মেয়ে পটাতে পারলাম না, আর শালা বাস্টার্ড মাত্র 17 বছর বয়সী মেয়ে বিয়ে করে নিল। ভাগ্য ভাগ্য ভাগ্য, মানুষের ভাগ্য দেখলে মনে হয় ওদেরটা
দিন দিন লুঙ্গির মতো খুলছে, আর আমারটা দেখলে মনে হয় প্যান্টের চেইনের মতো আটকে গেছে। ইরহাম কথাগুলো শেষ করেই জিভ কাটলো। নুসরাতের সাথে তাল মিলাতে গিয়ে বেমালুম ভুলে বসেছে এখানে ইসরাত আর মোমো আছে। আহন গালিটালি দিল না। সে বজ্র ছেলের মতো নিজ জায়গায় দড়ি হাতে দাঁড়িয়ে রইল। দড়ি হাত থেকে ছুটলেই মন্টু ওখান থেকে ধপাস করে পড়বে, এটা সে হলপ করে বলতে পারে। তাই ভদ্র বাচ্চার মতো মুখ এঁটে দেখতে লাগলো সকলের কাণ্ড। ইসরাত মোটা গলায় কথা বলার চেষ্টা করলো, হলোই না। তাই মুখে কাপড়ের টুকরো ঢুকিয়ে খ্যাক খ্যাক করে বলে উঠল, শালার পশ্চাৎ দেশে কয়েকটা দিলে দ্বিতীয় বিয়ে শখ মিটবে। নাম্বার 5, দড়ি সামান্য লুজ কর। আন্তরি ধীরে ধীরে ছেড়ে দিল। নুসরাত স্বাভাবিক রাগী কণ্ঠে বলে উঠল, গোলামের ছাওয়ের কি 50 দেশে মারবো? সোজা মেইন পয়েন্টে মেরে ওইটা অকেজো করে দিই, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি। সকলেই তাল মিলালো। নুসরাত নিজের পকেট থেকে ছুরি বের করে উল্টো করে ঝুলিয়ে রাখা মন্টুকে দেখালো। তারপর ইসরাত বলল, নাম্বার 5, ওই লুচ্চা বেটাকে আরো নিচে নামাও। নাম্বার 2, তুমি ওকে ধরে রাখবি টাইটলি। আর আমি আর নাম্বার 3 ওর মেইন পয়েন্টের কাজ তামাম করে দেব। আন্তরির ফরফর করে ছেড়ে দিল হাতের মুঠো থেকে। মন্টু মিয়া জানের ভয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠলেন। চোখ বন্ধ করে নিজের শেষ মুহূর্তের অপেক্ষা করলেন। কখন সেই মুহূর্ত আসবে? মন্টু মিয়ার ইচ্ছে অনুযায়ী কিছুই হলো না। তার পূর্বে মোমো দড়ি টেনে ধরল। মোমোর মতো রুষ্টপুষ্ট একজন মানুষ দড়ির টান টেকিয়ে এক প্রকার ঝুলে পড়ল। আহান এসে সাহায্য করতে চোখ ঘোরালো মোমো। নুসরাতের দিকে কিরমিরিয়ে বলে উঠল, কিতা যে কইতাম, ই মাইলে নেওয়ার যে ওজন, আর হারের সাথে আমার বিয়ে দিতে চাইছিল ওই ময়াকারের মা গ ইকারের ঘি, বুঝে নে শালি বিয়াদব। নাম্বার 4, ধর তোর সাথে এর বিয়ে হয়ে গেছে। বিয়ের দিন যদি তোর সাথে ইটিস পিটিস করতো, তাহলে এর পরের দিন তোর লাশ আমরা খুঁজে পেতাম। ভালো হয়েছে ওই পুতের সাথে তোর বিয়ে দেয় নাই। নুসরাত গালি দিতে দিতে আশঙ্কিক থেমে গেল। দুহাত গালে রেখে তৌবা কাটলো। বিড়বিড় করে বলল, আল্লাহ মাফ করো, মাফ করো। গালি দিতে ইচ্ছে, গালি দিতে গিয়ে আমার নিজের মুখ খারাপ করে ফেলছি। আল্লাহ মাফ করো। কত, হায় আল্লাহ, কতদিন না জানি নাপাক থাকে আমার এই পবিত্র মুখখানা। মন্টু মিয়ার মৃত্যুর ভয়ে মন শঙ্কিত হলো। আরেকটা বিয়ে করার শখ ছিল মনে। এবারের মতো বেঁচে ফিরলে সেই শখ জীবনও পূরণ করবেন না। আজকের মতো আল্লাহ যেন তাকে রক্ষা করে। মন্টু মিয়া মনে মনে করা আহাজারি হয়তো কবুল হলো। এর ঠিক 2 মিনিট পর টর্চের আলো এসে পড়ল নুসরাতেরা যেখানে দাঁড়িয়ে সেখানে। দূর হতে গৌরগম্ভীর পুরুষালী সুরের আওয়াজে ভেসে এলো। কে ওখানে? আহানের মুহূর্ত লাগলো না গলা চিনতে। এরকম করে শুধু জাইন ভাইয়া কথা বলে। হাতের দড়ি ফুস করে ছেড়ে দিয়ে নিজের যান হাতে নিয়ে সোসাইটি থেকে বের হওয়ার রাস্তা ভাগলো। মোমোকে এক টেনে নিয়ে যেতে ভুলল না। সেদিকে মোমোকে টেনে নিয়ে যেতে যেতে চিৎকার করে বলে উঠল, ভাগো আপ্পি ভাগো, বড় ভাই আর ছোট ভাই আসছে। ইসরাতের চোখ দুটো রসগোল্লার নাই বড় বড় হয়ে গেল। এর মধ্যেই ধূপ করে গাছে মাথা থেকে উল্টে পড়লেন মন্টু মিয়া। মাটিতে পড়ে উচ্চ শব্দে কুকিয়ে উঠলেন। ইসরাত পালালো একদিকে, মোমো আহান পাশের সোসাইটির দিকে দৌড়াচ্ছে। সবকিছু ঠান্ডা হলে আসবে তারা। ইরহাম আর নুসরাত পালালো সামনের দিকে। দুটো দুদিকে যেতে যেতে ইসরাতকে ধাক্কা দিয়ে বাদিকে পাঠালো। নুসরাত রাগান্বিত স্বরে হিসিয়ে বলল, তোর হাড্ডি ভাঙার ডাক্তার আজ আমাদের হাড্ডি ভেঙে না দেয়। ভাগ। ইসরাতকে বাদিকে দৌড়াতে দেখে জাইন পিছু নিল তার। রগরগে গলায় আরশকে আদেশ দিল, আরশ, ওই দুইটার পেছনে যা। ইসরাতকে নিজের ভাগে পেতে খুব একটা বেগ পোহাতে হলো না জাইনকে। দৌড়াতে থাকা ইসরাতের কাঁধের কাপড় এক হাতে চেপে ধরে অন্য হাতে উদর চেপে নিজের কাছে নিয়ে আসলো। ইসরাত ছটফট করতেই জাইন হুমকি সুরে বলল, আছাড় মেরে দেব, চুপচাপ দাঁড়ান। ইসরাতের ছটফট করা থেমে গেল। শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক রাখার বৃথা চেষ্টা করলো। জাইন ধীরে ধীরে ইসরাতকে মাটিতে নামিয়ে দিয়ে কাঁধ হতে হাত সরিয়ে নিল। মুখ থেকে মুখ খুলতে খুলতে ইসরাতকে বলে উঠল, বেয়াদব, থাপড়িয়ে গাল ফাটায় ফেলবো আপনার। এত রাতে ওইখানে কি করছিলেন?
ইসরাতের মুখের মুখোশ খুলে দূরে ফেললো জাইন। রাগে চোখে মুখে লাল হয়ে আছে। ভৎস করে দেওয়ার মতো চাহনি ইসরাতের দিকে নিক্ষেপ করে হিসিয়ে বলে উঠল, ধরা পড়লে গণধুলাই খেতেন। এটা কি এই ছোট মাথায় আসেনি আপনার? জাইন কথাটা শেষ করতে করতে ইসরাতের কপালে তর্জনী আঙ্গুল দিয়ে ধাক্কা দিল। কাচমচে ভঙ্গিতে চোখ তুলে একবার জাইনের পানে তাকিয়ে তা আবার নিচে নামিয়ে নিল। ভদ্র মেয়ের মতো মুখ বানিয়ে চুপচাপ জাইনের ধমক শুনল, প্রতিবাদ করল না। এরই মধ্যে দূর থেকে কেউ একজন হাঁক ছুড়ে জিজ্ঞেস করলেন, জাইন, হাতের কাছে কাউকে পেলে? জি না, সবাই পালিয়েছে। অতপর খ্যাপাটে নয়ন ইসরাতের দিকে নিবিষ্ট করে বলে উঠল, আপনাকে আমি পরে দেখে নেব, বাসায় যান এখন বেয়াদব। ইসরাত যখন যেতে নিল জাইন হাত ধরে থামিয়ে দিল। কণ্ঠে কোনো প্রকার নমনীয়তা না এনে কঠোরতার সাথে শোধালো, এইসব উল্টাপাল্টা কাজ করতে আপনাকে কে উৎসাহ দিয়েছে বলুন তো? খবরদার, এ কিন্তু বলবেন না ওই পাগল এসব করার বুদ্ধি দিয়েছে। জি, ওর বুদ্ধি। আমরা শুধু প্ল্যান মাফিক কাজ করেছি। জাইন টান টান হয়ে দাঁড়িয়ে দুহাত পকেটে ঢোকালো। ইসরাতে শোনার মতো করে বলে উঠল, সবগুলো বেয়াদব, একটাও ভালো হয়নি। রাত 11টা। সোসাইটির বেশিরভাগ বাসার ভেতর শোরগোল কমে গিয়েছে। রাতের বেলা শুকনো পাতার উপর দিয়ে চলাচল করায় মচমচে শব্দ একটু বেশি হচ্ছে। নুসরাত আর ইরহাম প্রাণপণে দৌড়াতে খেয়াল করেনি নাসির মঞ্জিলের পেছনে জঙ্গলের দিকে চলে আসছে তারা। অনেকদিন যাবৎ এই জায়গা পরিষ্কার না হওয়ায় সেখানে এত গাছপালা জন্ম হয়েছে, মানুষ হাঁটার সামান্য পথটুকু ঢেকে গিয়েছে। সবকিছুর আড়ালে দুজনে দৌড়ের গতি এতক্ষণে সামান্য কমে এসেছে। ধীরে ধীরে দৌড়ানো থামিয়ে দুজন হাঁটতে লাগলো। হা করে ফেলতে লাগলো বড় বড় শ্বাস। বড় শ্বাস ফেলতে পারলো কই, তার পূর্বেই তাদের পেছন থেকে বড় গলা স্বরে ভেসে আসলো, এই বাস্টার্ড দাঁড়া। নুসরাত আর ইরহাম দুজন দুজনের দিকে আরশকে ভয়ঙ্কর দুটো গালি দিয়ে উঠল। নুসরাত নিজের মুখোশ খুলছিল, আরশের গলাস্বর শুনতে তা টেনে নিল মুখে। আবারও দৌড়দার প্রস্তুতি নিয়ে ইরহামকে বলে উঠল, আমার বাপ উল্টো পথ ধর, না হলে রক্ষে হবে না আজ আর। হেলাল্লাহর বাচ্চা পিছু ছাড়েনি। ও আল্লাহ, এর উপর একটা কিছু পড়ে যাক। আমাদের মতো বাচ্চাদের পেছনে একে লাগানোর জন্য এর ঠ্যাংখানা মুচড়ে যাক। ইরহাম নুসরাতের কথা শুনে গাছের মধ্যে দিয়ে বাদিকে দৌড়ালো। রাতের এই অন্ধকারে নিমিষে ওদা হয়ে গেল আরশের চোখের দৃষ্টির সীমানা থেকে। নুসরাত মনে করলো হয়তোবা এই ব্যাটা তার পিছু ছেড়ে ইরহামের পিছু নিবে, কিন্তু তাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে তার পিছনে আসলো। নুসরাত একবার উল্টে চেয়ে আবারও সামনে ফিরল। এক প্রকার যান হাতে নিয়ে দৌড়াতে লাগলো। মনে মনে আল্লাহর নাম জপতে শুরু করলো। শুধু দোয়া করলো আজ যেন আরশ নামক এই বেয়াদব লোকের হাত থেকে রক্ষা পেয়ে যায়। মাথায় এটা নেই, আরশের হাত থেকে রক্ষা পেল এখানে থাকা বিষাক্ত সাপের হাত থেকে বেঁচে ফেরা মুশকিল হতে পারে। গত কয়েকদিনে বৃষ্টিতে পানি জমে মাটির অবস্থা স্যাঁতসেঁতে হয়ে আছে। কোথাও কোথাও শ্যাওলা জমে পিচ্ছিলতা দেখা দিয়েছে। নুসরাত শ্যাওলার উপর দিয়ে দৌড় দিতে গিয়ে স্লিপ কেটে মুখ থুবড়ে উল্টে পড়ল গিয়ে কাদার মধ্যে। চোখে কাদা ঢুকে গেল সেকেন্ডের ভেতর, তবুও দুহাত ভর্তি মাটিতে উল্টে পড়ে এক পায়ে স্লিপার পড়ে রইল ওখানে। অন্য পায়ে স্লিপার খুলে তা ছুঁড়ে মারল আরশের দিকে। সেটা উড়ে গিয়ে একদম আরশের মুখের উপর লাগলো। নুসরাত ভাবতে পারেনি তার হাত এত শার্প। নিশানা বরাবর গিয়ে লেগেছে জুতোটা। আবারও জঙ্গলের মধ্যে দিক বেদিক ভুলে দৌড়াতে গিয়ে হাঁপিয়ে উঠল। পিছু ফিরে দেখলো আরশ এখনো তার পিছু করছে। হাঁপিয়ে ওঠার কোনো লক্ষণ ওই সারের মধ্যে নেই। সামনে ফিরতে চোখ ভাসলো কয়েকটা গাছে বড় বড় ডাল পড়ে আছে। এতে মাথায় আগুন ধরে গেল নুসরাতের। প্রলম্বিত শ্বাস ফেলে আওড়ালো, সকল কিছুর গজব আজই পড়তে হবে? ভাগতে গেলেও যত সমস্যা। আল্লাহ, জীবনে একটা ভালো কাজ করে থাকলে এই আরশকে তুমি নিজের করে নাও। আমিন আমিন। নুসরাত লাফ দিয়ে পড়ে থাকা ডালগুলো পাড়ি দিতে চাইলো। সেই সুযোগে আরশ পেছন থেকে নুসরাতের পেট হাতের সাহায্যে পেঁচিয়ে ধরে শূন্যে তুলে ধরল। নুসরাত দাঁতে দাঁত চেপে নিজের ভেতরের রাগটুকু সংবরণ করতে চাইল, হয়তো পারল। মাটি হতে দুহাত উপরে শূন্যে ভাসা পাগুলো ঝাঁকাতে লাগলো দ্বিগুণ হারে। শক্ত হাতে নিজের পেটের উপর থাকা
আরসের হাত খামছে ছাড়াতে চাইল। বলিষ্ঠ হাত দুটো আরো দ্বিগুণ শক্তিতে চেপে ধরল নিজের সাথে। নুসরাত রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আরসের গোপনাঙ্গে লাথি মারতে চাইল, একটু জন্য মিস হয়ে গেল। তবুও দমে না গিয়ে নতুন উদ্যোগে পায়ের নিচ দিয়ে আরসের হাঁটুর মধ্যে লাথি মারল। সেন্সিটিভ স্থান হওয়ার দরুন একটুক্ষণের মধ্যেই আরস কাবু হয়ে গেল। নুসরাতের পেটের কাছে বাঁধা হাত ঢিল হয়ে আসলো। মেয়েটা ভুলে বসলো আরস তাকে ছেড়ে দিলে এখান থেকে সোজা মাটিতে পড়বে। যতক্ষণে তা মনে হলো ততক্ষণে তার উদর কপল নাক ঠোঁট গিয়ে ঠেকেছে মাটিতে। অস্বাভাবিক ব্যথায় হাত পা ঝিমঝিম করে ওঠে অসারতায়। আরস এক হাঁটু গেড়ে বসে পড়ল নুসরাতের কাছে, পিঠের কাছে কাপড় চেপে ধরে একটানে সোজা করে ফেলল নুসরাতের পুরো শরীর। পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিল। অতঃপর এক হাত হাঁটুর ওপর রেখে অন্য হাত নুসরাতের মুখের দিকে আলো তাক করল। লঘু স্বরে আদেশ দিল। ওপেন ইয়োর আইজ। নুসরাত চোখ খুলে তাকালো না। চোখ খুলে তাকালেই এই বেটা বুঝে নিবে কে সে। এরপর গিয়ে মেদমা বলে বিচার দিবে তার মায়ের কাছে, আর তার পিঠের ওপর পড়বে নাজমিন বেগমের অতি উচ্চ মাত্রার চপ্পল জোড়ার ধূপধাপে কয়েকটা বাড়ি। নুসরাত তাই গোড়ামি করে নিবু চোখে আরসকে দেখল, তবু পুরো চোখ খুলল না। আরস হাতের ঘড়ির দিকে চোখ রেখে বলে উঠল, I will give you 30 seconds. Not a word. Just take off that mask. Or I swear, I will hang you upside down. নুসরাত এক চোখ খুলে সরাসরি আরসের দিকে তাকালো। সে জানে না নাকি একবার মুখোশ খুলেই এই লুচ্চার তার মুখ দেখালে সোজা গিয়ে তার মা নামক জল্লাদ মহিলার কাছে নালিশ করবে। তাই চুপ থেকে এখানে আরাম করে শুয়ে থাকা নিজের নিকট অনেক বেশি স্থির মনে হলো। কিয়ৎকাল অতিবাহিত হওয়ার পর নুসরাত বসতে যাবে, আর হাত দিয়ে নুসরাতের মাথা চেপে ধরে রাখলো মাটির সাথে। চল শক্ত করে নুসরাতের সোনার মতো করে গণনা করলো। 5, 4, 3, 2, and 1. Your time is up, miss. আরস এক হাত নুসরাতের মাথার উপর রেখে অন্য হাতে নুসরাতের মুখের মুখোশ খুলতে নিবে। তার পূর্বে নুসরাত আরসের টাকনুর মধ্যে সর্বশক্তি দিয়ে লাথি মারল। আরস ঠিকভাবে না বসে মুখ থুবড়ে গিয়ে পড়ল। যেখানে সেখানে পড়ল না, একদম নুসরাতের গলদেশে পড়ল। কড়া কস্তুরীর সুঘ্রাণ আর মাস্কি পুরুষালী কলনের সুগন্ধিতে দুজনের চারপাশ মোমো করে উঠল। নুসরাতের সেদিকে ধ্যান নেই, তার বিরক্তি সময়ের সাথে কমার বদলে শুধু বাড়ছে। চোখ বড় বড় করে দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে আওড়ালো, এটাই বাকি ছিল, নে এবার একটা চুমু খেয়ে সেটাও পূরণ করে দেই। আরস মাথা তুলে গলা খাকারি দিল। মোবাইল উড়ে গিয়ে পড়েছে দূরে। আরস নুসরাতের উপর ওই অবস্থায় থাকতে থাকতে চাইল মুখ থেকে কাপড় সরাতে। নুসরাত আর তা হতে দিল না। আরসকে দুপা দিয়ে পেঁচিয়ে নিজের ওপর থেকে উল্টে ফেলল পাশে। আরস নুসরাতের এক হাত চেপে ধরে কাবু করার চেষ্টা করতেই অন্য হাত দিয়ে পকেট হাতড়ে মাঝারি আকারের একটা ছুরি বের করল নুসরাত। সময় ব্যয় না করে তা চেপে ধরল আরসের গলার নরম ত্বকে। গলায় ছুরি চেপে রেখে নাক বন্ধ করে বলে উঠল, নেক্সট টাইম মিস্টার। আরস চুপচাপ দেখলো মাটিতে শুয়ে সামান্য আলোয় মেয়েলি শরীরের অবই দেখা গেল। আরস মুখে বিরক্তি রেশ ফুটিয়ে তুলল। সে চাইলেই এই মেয়েকে ধরতে পারবে, কিন্তু ধরল না। দেখতে চাইলো কি করে এই মেয়ে। ঘাড় কাত করে চেয়ে রইল এক দৃষ্টিতে। নুসরাত হালকা আলোই বুঝতে পারল আরসের তীক্ষ্ণ দৃষ্টি তার দিকে। উঠে দাঁড়িয়ে কাপড় ঝাড়তে ঝাড়তে বলে উঠল, এই ফিটফাট শরীর নিয়ে কি করবেন? সামান্য আমাকেই কাবু করতে পারলেন না? ছে ছে ছে, আমার পিছু নেওয়ার চেষ্টা করবেন না, না হলে এখানেই মেরে লাশ ফেলে দিব। নুসরাত কথা শেষ করে দিল দৌড় নাসির মঞ্জিলের পাঁচিরের দিকে। আরসের হাত থেকে মোবাইল দূরে ছিটকে পড়ে। দূর থেকে আসা আলোর রোশনিতে সামান্য দেখা গেল মেয়েটার অবয়। দেওয়াল টপকে যখন ওপাশে যাচ্ছিল তখন সামান্য ঘাড় কাত করে তার দিকে তাকাচ্ছিল সে। মুখের মুখোশ খুলে ফেলায় পাঁচিলে থাকা সাদা বর্ণের লাইটের আলোয় নাকে পড়া সাদা পাত হয়ে নজবিন জল করে উঠল। আর সেদিকে চোখ রেখে মাটি থেকে উঠে বসতে বসতেই বিড়বিড় করলো, বেয়াদব।